ব্রজেন্দ্রনাথ শীল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক। স্বামীজিকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি না থাকলে নরেন্দ্রনাথ অশিষ্ট বাক্যবাণে তাদের বিদ্যা কোনো আগল ছিল না। বলতে পারেননি রামকৃষ্ণের কাছে। ব্রাহ্মদের শ্রীরামকৃষ্ণের উপর একটা রিজার্ভেশন, ব্রাহ্মদের খুব কাছে ছিলেন ঠাকুর। একবারই কিন্তু ঠাকুরের কাছে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ আধার বুঝে কথা বলতেন। এটার কথায় বারবার ব্রজেন্দ্রনাথ শীল উঠে এসেছে। ভীষণ বন্ধু ছিলেন, ভীষণ বন্ধু। 1900 সাল থেকে স্বামীজি মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছেন। ব্রহ্মবান্ধব শান্তিনিকেতনে পড়াতেন, ট্রেনে করে কলকাতা এসছেন, হাওড়া স্টেশনে এসে শুনলেন স্বামীজি মারা গেছেন। যদি ব্যথা শরীরিনী হয় তবে বিবেকানন্দ শরীর ধারণ করবে। কি তার কলমের জোর! জাগিয়ে দিয়েছিলেন জাতিকে। ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে গবেষণা করি না, হ্যাট এ ফিলসফি বিহাইন্ড ইট। এদের প্রত্যেকের গুরু হচ্ছেন সমবয়সী বিবেকানন্দ। ভারতবর্ষের দিকে চোখটা ফিরে গেল, এই তো বিবেকানন্দ। দেশের যে একটা ঐতিহ্য আছে সেই কথা বলছেন ব্রহ্মবান্ধব। ইনফ্লুয়েন্স তো স্বামীজি, অসাধারণ বক্তৃতা করতে পারতেন। আমরা দেখবেন রক্ত মাংসের শরীর যদি হয় না, তারাই ঠিক বিবেকানন্দকে বুঝতে পারে। যে বেলুড় মঠটাকে তৈরি করেছি, এটাকে এখন ঠিক মতন রেখে আমি চোখ বুঝতে পারলেই বলছি। নিউ কনসেপ্ট অফ রিলিজিয়ন। ব্রহ্মবান্ধব ভারতবর্ষের ইতিহাসে একটা ব্যতিক্রমী চরিত্র। যে ভারতবর্ষকে জানতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ পড়তেই হবে। এরা সকলেই আমাদের ভয় শূন্য হওয়ার কথা বলেছে। যে শ্রী অরবিন্দের মামলাটি সিআর দাস নিয়েছিলেন, এর পেছনে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। যেটা সেবা সদন, এটা তো সিআর দাসের বাড়ি ছিল। ব্যারিস্টাররা কখনো অ্যাটর্নি ফার্ম ছাড়া মামলা নিতে পারে না। স্বামীজি ব্রহ্মবান্ধবকে জাগিয়ে তুলেছিলেন। ঘুরিয়ে ফিরিয়ে সেই স্বামীজিতে আমরা চলে আসছি। নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টের আজকে সপ্তম 7th সেশনে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বাক্যালাপে ধরুন আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত সাংবাদিক তথা বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন। তরুণবাবু, সুস্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকের আলোচনায় আমি ঠিক করেছি যে স্বামীজির দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তাদের নিয়ে আমরা আলোচনা করি। একজন হচ্ছেন শ্রী ব্রজেন্দ্রনাথ শীল এবং দ্বিতীয় হচ্ছে শ্রী ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যার কথা আপনার মুখে বহুবার শুনেছি। কিন্তু আজকে এই অনুষ্ঠানের জন্য আমি একটু বিস্তারিতভাবে তাদের সম্বন্ধে শুনতে চাই, স্বামীজির সঙ্গে তাদের সম্পর্ক। আপনি যদি এন্টায়ার স্টেজ ইজ ইয়ার্স নাও। ব্রজেন্দ্রনাথ শীল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক। একটা ছোট্ট গল্প বলি। তিনি দিল্লি চলেছেন এলাহাবাদ থেকে, সাথে একজন সাহেব উঠেছেন ট্রেনে। ওঠার পর নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সে সাহেবটি যখন দিল্লি এসে গেছে বলছেন যে আপনি কে আমি জানি না, আমি জানতেও চাই না, কিন্তু এতক্ষণ ট্রেনে আস্তে আস্তে আমাদের নানা বিষয়ে কথা হলো, আমি নিশ্চিত আপনি ব্রজেন্দ্রনাথ শীল। হ্যাঁ, এত অসাধারণ পণ্ডিত ছিলেন, মানে পাণ্ডিত্যের ফিলোসফির অরিজিনাল থিঙ্কার ছিলেন। তো স্বামীজিকে ভীষণ ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। তিনি স্বামীজি সম্বন্ধে একটা অসাধারণ মন্তব্য করেছিলেন। বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত এক প্রেরণাদেব্য বোহেমিয়ান। স্কটিশ চার্চ কলেজে তিনি দেখেছিলেন। আবার তিনি বলতেন, যারা প্রাতিষ্ঠানিক ধর্ম অনুসরণ করে, আমি যেহেতু সিনিয়র তাই আমার সামনে কিছু বলতো না, কিন্তু আমি না থাকলে নরেন্দ্রনাথ অশিষ্ট বাক্যবাণে তাদের বিদ্ধ করত। মানে এখনকার ভাষায় উত্তর কলকাতার ছেলে ছিলেন তো, মুখের কোনো আগল ছিল না। রামকৃষ্ণ মিশন একজন খুব রসিক সন্ন্যাসী ছিলেন, স্বামী যুক্তানন্দজি, স্বামী আত্মস্থানন্দজির পরের ভাই। তো তিনি খুব রসিক মানুষ ছিলেন। তো খড়গপুর আইআইটিতে দুদিনের বক্তৃতা করতে গেছিলাম, তখন আমি সবে চাকরি পেয়েছি। দুদিন ছিলাম মহারাজের সঙ্গে, এক ঘরে শুতাম খড়গপুর আইআইটির গেস্ট হাউসে। তো মহারাজ স্বামীজির আলগা মুখ নিয়ে নানা কথা বলতেন, এবং তার গুরুরও সেটি ছিল। তার গুরু সম্বন্ধে গিরিশ ঘোষ বলেছিলেন, আমি মেনে নিলাম এ খিস্তিতেও তুমি আমার গুরু। তো ব্রজেন্দ্রনাথ শীল স্বামীজি সব কিছু মেনেছেন, বন্ধু কাছ থেকে দেখেছেন,
যেহেতু নন কলেজিয়েট হয়ে গিয়েছিলেন তাই 1 বছর একাডেমিক্যালি সিনিয়র, মানতে পারেননি রামকৃষ্ণদেবের কাছে যাওয়া। আসলে জানেন তো, ব্রাহ্মদের শ্রীরামকৃষ্ণের উপর একটা রিজার্ভেশন, আবার শ্রীরামকৃষ্ণ ছাড়াও চলতো না। ধরুন কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, এরা তো রামকৃষ্ণ ছাড়া দেবেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করলেন ব্রাহ্ম সমাজে আসবেন, তখন নিজে গিয়ে বললেন তুমি এসো না, আসলে তুমি যে জামা খুলে ফেলো বা কিছু হয় তখন যদি কেউ তোমার সম্বন্ধে খারাপ কিছু বলে আমার কষ্ট হবে। ব্রাহ্মদের খুব কাছে ছিলেন ঠাকুর, কাশীশ্বর মিত্রের বাড়ি ব্রাহ্ম পরিবারে গিয়েছিলেন, তিনি পরে ব্রাহ্ম হয়ে যান। আবার কালী পুজোটাকে এরা মানতে পারেন, এরা যেহেতু অদ্ভুতভাবে মা কালীর পুজোটাকে মানতেন না। কেন মানতেন না? মা কালীর পোশাক নেই বলে। কিন্তু মা কালী যে ইনফিনিটির প্রতীক, ইনফিনিটি তো পোশাক লাগে না, সেইটা মানতে পারেননি। তো ব্রজেনশীলের খুব মনে হয়েছিল যে একটা এইরকম একটা অসাধারণ পণ্ডিত ছেলে, তো সেই পণ্ডিত ছেলেটি কেন একটি প্রায় নিরক্ষর মানুষের কাছে চলে গেল। একে প্রায় নিরক্ষর, হুগলির ভাষায় কথা বলেন, তার মধ্যে এমন একজন দেবীর পুজো করেন তার পরনে পোশাক নেই। এটা ছিল ব্রাহ্মদের মূল ঠাকুরের বিরুদ্ধে কথা। তো একদিন চলে গেছেন দক্ষিণেশ্বরে। আশ্বিন মাসে তো সাধারণত ঝড় বৃষ্টি হয় না, আনটাইমলি রেন। দুপুরে আকাশ কালো করে এলো, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি যে দক্ষিণেশ্বরের ঘর থেকে বেরোতে পারবেন না। আর দক্ষিণেশ্বরের আশেপাশের অবস্থার পরিবর্তন হলেও ঘরটা তো একই। খুব বৃষ্টি পড়ে, আপনার কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নেই। একদম মন্দিরের বাইরে চাতাল ছাড়া ঠাকুরের ঘর থেকে যদি বেরোন কোথাও দাঁড়াতে পারবেন না, দ্বাদশ শিবের সামনে দাঁড়াতে পারবেন না, চাতালটায় ভিজতে বাধ্য। ফলে ব্রজেন্দ্রনাথ ছিল, বেরোতে পারেননি। এবং ঘরের মধ্যে দুজন, শ্রীরামকৃষ্ণ এবং ব্রজেন্দ্রনাথ ছিল, আর কেউ নেই। অত বৃষ্টি কেউ যেতেও পারেনি। এই করে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হলো, বৃষ্টি থেমে গেল, আকাশে চাঁদ উঠল, তারারা চিকচিক করতে লাগলো। সেই সময় ঘোড়ার গাড়ি ধরে ব্রজেনশীল কলকাতায় আসছেন, তার নিজের লেখা আছে। তিনি ভাবছেন এই যে সারাদিনের ঠাকুরের সঙ্গে সান্নিধ্য, তিনি লিখছেন যে আমার মনে হলো যে নরেন ঠিক জায়গায় এসে পৌঁছেছে। এই যে একটি বাইরের লোক, তিনি একবারই কিন্তু ঠাকুরের কাছে গিয়েছিলেন, সেখানে কথাবার্তায় বুঝে গেলেন। আর শ্রীরামকৃষ্ণ তো সুবিধে ছিল, শ্রীরামকৃষ্ণ আধার বুঝে কথা বলতেন। এমন কথা সেদিন নিশ্চয়ই শুনিয়েছিলেন, এত হাই থটস, যে এই ছেলেটি অবাক হয়ে গেছে। অরিজিনাল থিঙ্কার ছিলেন তো, বিলেতের ইন্টারন্যাশনাল ফিলোসফি কনফারেন্স, সেখানে নিজে পৌঁছাতে পারেননি। তা পেপার পড়া হচ্ছে, নিবেদিতার কথায় বারবার ব্রজেন্দ্রনাথ শীল উঠে এসছে। তিনি মাইসোর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরে চলে গিয়েছিলেন, মানে প্রথম ভাইস চ্যান্সেলর ব্রজেন্দ্রনাথ শীল। স্বামীজির ভীষণ বন্ধু ছিলেন, খুব স্নেহ করতেন স্বামীজি, খুব ভালোবাসতেন। ব্রহ্মবন্ধু উপাধ্যায়, তিনি তো খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তো স্বামীজির কথা তিনি আবার হিন্দু ধর্মে ফিরে আসেন। সান্ধ্যা পত্রিকার এডিটর ছিলেন, অসম্ভব পাওয়ারফুল কলম ছিল, অসম্ভব পাওয়ারফুল। স্বামীজি বসে রয়েছেন, দ্বিতীয়বার বিলেত থেকে এসে বললেন চলো নরেন আবার শুরু করি, চলো তুমি আমি মাতিয়ে দিই। কয়েক পয়সা নিয়ে বিলেতে চলে গিয়েছিলেন বেদান্ত বলার জন্যে। অসীম সাহস ছিল, ডাকাবুকো মানুষ ছিলেন তিনি। তখন স্বামীজির আমার শরীরটা ভেঙে গেছে, বেলুড় মঠ তৈরি হয়েছে, এখন এটাকে রেখে দিয়ে যেতে পারলে বাঁচি। এই যে বারবার না 1900 সাল থেকে স্বামীজি মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছেন। চিঠিতে পাওয়া যায়, 1900 সালে যদি চিঠিগুলো মন দিয়ে পড়া যায় তখনই দেখা যায় যে বারবার মৃত্যুর কথা বলছে, চলে যাব। ভেতর থেকে কোনো বোধ হয়েছিল একটা। তো ব্রহ্মবান্ধবকে তাই বলছেন। ব্রহ্মবান্ধব শান্তিনিকেতনে পড়াতেন, ট্রেনে করে কলকাতা এসছেন, হাওড়া স্টেশনে এসে শুনলেন স্বামীজি মারা গেছেন। কি বললেন তখন? ব্যথা কোনো দিন শরীরিনী হয়? যদি ব্যথা শরীরিনী হয় তবে বিবেকানন্দ শরীর ধারণ করবে। মারাত্মক কথা। আমরা খুব আমরা গভীরভাবে কথাগুলো ভাবি না যে ব্যথা যদি কোনো দিন শরীরিনী হয়, ব্যথা যদি কোনো রূপ হয়, পেন, সে স্বামীজির শরীর ধারণ করবে। If pain has any physical form, it will take the form of স্বামীজি। এবং সান্ধ্য পত্রিকা যা পাওয়া যায়, কি তার কলমের জোর, জাগিয়ে দিয়েছিলেন
জাতিকে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে গবেষণা করি না। আমি তার ঐতিহাসিক কারণ বলতে যাচ্ছি না, কেন করি না আমরা। যদি করতাম তাহলে এই মানুষগুলোর কন্ট্রিবিউশন, মানে লিটারেচার হিসেবেও যদি পড়েন, আপনি যদি অরবিন্দের ভবানী মন্দির পড়ে না তো খুব কম লোক পড়ে, কারণ ইতিহাসের বইতে নেই। যদি পাঠ্যর মধ্যে দিয়ে হতো, দেখতেন যে কিভাবে তারা ইন্টালেকচুয়ালি মানুষকে জাগরণের কথা বলেছেন। এ কিন্তু স্পোরাডিক মুভমেন্ট নয়। এখন বাংলাদেশে, লঙ্কায় বা নেপালে যা হচ্ছে তা নয়। ইট হ্যাড এ ফিলসফি বিহাইন্ড ইট। এই ব্রহ্মবান্ধব সেই ফিলসফিটাকে জাগিয়ে তুলছেন শান্ত পত্রিকার মাধ্যমে। এবং মনে রাখবেন, এদের প্রত্যেকের গুরু হচ্ছেন সমবয়সী বিবেকানন্দ। বিরাট কথা। সমবয়সী, কন্টেম্পোরারি। বিবেকানন্দ 1863 সালে জন্মেছেন, শ্রী অরবিন্দ 1872, ব্রহ্মবান্ধব 1863। এই যে কন্টেম্পোরারি, তারা ইনফ্লুয়েন্সড হচ্ছে। আমরা তো হই না কন্টেম্পোরারি দ্বারা ইনফ্লুয়েন্স হই না, হয় তারা অনেক বয়স্ক তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হই। কন্টেম্পোরারি সেই মানুষগুলো যে এই যে ভারতবর্ষের দিকে চোখটা ফিরে গেল, এই তো বিবেকানন্দ। ঘোর ইংরেজ আমল এখন বোঝা যাবে না, স্বাধীনতার ৭৯ বছর পরে বোঝা যাবে না। ঘোর ইংরেজ আমল, তারা বারবার আমাদের হেনস্থা করছে। সেই অবস্থায় দাঁড়িয়ে তারা দেশের কথা বলছেন, দেশের মানুষের কথা বলছেন, দেশের ইতিহাসের কথা বলছেন, দেশের যে একটা ঐতিহ্য আছে সেই কথা বলছেন ব্রহ্মবান্ধব। ইনফ্লুয়েন্স তো স্বামীজির। তারপর লিখছেন, তারপর তিনি শান্তিনিকেতনের মাস্টারমশাই, এবং তিনি এখন আমেরিকা অসাধারণ বক্তৃতা করতে পারতেন, অসাধারণ বক্তৃতা করতে পারতেন। হি ওয়াজ অ্যান ওরেটার বাই বার্থ। ওরেটার তো শেখা হয় যায় না, যারা কথা বলতে পারে তারা জন্ম থেকে কথা বলতে পারে। সে ওরেটার এটা ছিল তার, এবং ছিল বলেই তিনি স্বামীজিকে বলেন, চলো আরেকবার বেদান্ত নিয়ে দুজন মাতিয়ে দিই, পাশ্চাত্যটাকে মাতিয়ে আসি, চলো। স্বামীজি আমার শরীরটা চলে গেছে। আমরা তো এগুলো নিয়ে আমরা দেখবেন, রক্ত মাংসের শরীর যদি হয় না, তারাই ঠিক বিবেকানন্দকে বুঝতে পারে যে কী অসম্ভব কষ্ট। যখন বলছেন তখন শরীরটার কী অবস্থা, একটা চোখ চলে গেছে, আনট্রিটেড ডায়াবেটিস, দুটো কিডনি যাওয়া করছে, মানে এখনকার ডাক্তারি পরিভাষায় টোটাল রেনাল ফেলিওর। দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। 1896 সালে তো হার্ট অ্যাটাক হলো প্রথম ইংল্যান্ডে। তার তো সাক্ষী মহেন্দ্রনাথ, তার লেখায় আছে। এই রকম শরীর, বলছে পারছি না, এই পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই যে বেলুর মঠটাকে তৈরি করেছি, এটাকে এখন ঠিক মতন রেখে আমি চোখ বুঝতে পারলেই বলছি। এবং তাই ব্রহ্মবান্ধবের ওই কমেন্ট, ব্যথা শরীর নিয়ে কখনো হয়, হলে স্বামীজির শরীর ধারণ করি। এই যে নিউ কনসেপ্ট অফ রিলিজিয়ান, যে আনলেস ইউ ক্যান হোল্ড দি পেন অফ আদার্স ইন ইউ, এটা তো খুব বড় জিনিস না। ব্রহ্মবান্ধব ভারতবর্ষের ইতিহাসে একটা ব্যতিক্রমী চরিত্র, এবং ব্যতিক্রমী চরিত্র বলেই তিনি যেমন রবীন্দ্রনাথের কাছে এসেছিলেন, তেমনি স্বামীজির কাছে গিয়েছিলেন। আবার বলি, অর্থহীন ভাষায় বলছি, যে ভারতবর্ষকে জানতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ পড়তেই হবে, এবং সাথে শ্রী অরবিন্দ পড়তে হবে। উপায় নেই, না হলে আপনি জানতে পারবেন না ভারতবর্ষকে। আপনি উপনিষদ পড়েন না, অনেকেই পড়েনি, পড়ল না, কি এসে গেল? গানগুলো শুনুক, সেই তো উপনিষদ। সেই তো সেই যে আত্মনিবেদনের কথা হচ্ছে গানের মধ্যে, তো উপনিষদ। একজন বিখ্যাত মানুষ আমাকে বলেছিলেন, তিনি রবীন্দ্র অনুরাগী, আমি উপনিষদ পড়িনি। আমি এতটাই ছোট ছিলাম বয়সে, এবং তিনি এতটাই বড় মানুষ, আমি বলতে পারিনি তার আপনি রবীন্দ্রনাথকে বোঝেননি। আসল কথা কি জানেন সুজিতদা, এরা তিনজন, এই রবীন্দ্রনাথ, স্বামীজি, ব্রহ্মবান্ধব, মানে বয়সে তো রবীন্দ্রনাথ সবচেয়ে বড়, তারপর স্বামীজি, ব্রহ্মবান্ধব, অরবিন্দ, এরা সকলেই আমাদের ভয় শূন্য হওয়ার কথা বলেছেন। কারণ সাহেবরা ভয় ঢুকিয়ে দিয়েছিল আমাদের। ওই যে রাজনৈতিক স্বাধীনতা আমাদের নেই, আমাদের কনফিডেন্স লেভেলটাকে জিরো করে দিয়েছিল। জিরো করে দেওয়ার জন্য কি হতো, সবসময় আমরা ভাবতাম সাধারা হচ্ছে শ্রেষ্ঠ। স্বামীজি সে ভয়টাকে কাটিয়ে দিয়েছিলেন।
এবং ভয়টা কাটানোর জন্য তিনি উপনিষদকে ব্যবহার করেছেন অভিমন্ত্র, বি ফিয়ারলেস। শান্ত পত্রিকায় যদি আমরা পড়ি ব্রহ্মবান্ধবের লেখা, এই ভয় শূন্যর কথা বারবার বলছেন। শান্ত পত্রিকা পাওয়া যায়, ন্যাশনাল লাইব্রেরি থেকে পড়েছি। বা ব্রিটিশ যে পুলিশ যে বাজেয়াপ্ত করেছিল তখন, পুলিশ বাজেয়াপ্ত করতো, সেইটা পড়েছি। অসাধারণ তার এডিটোরিয়াল। আমি বললাম তো, আবার বলি, দুর্ভাগ্য যদি এই স্বাধীনতা আন্দোলন নিয়ে লেখা হতো না, তো এগুলোকে পড়তে পারতো, এগুলো জানতে পারতো যে কী সন্দেহে লেখা হয়েছে, কেন ব্রহ্মবান্ধবের ভূমিকাটা কী, ভূমিকাটায়। এবং ব্রহ্মবান্ধবের আর একটা কথাও বলি, সেটা হচ্ছে এই যে শ্রী অরবিন্দের মামলাটি C.R. দাস নিয়েছিলেন, এর পেছনে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। মারা গেছেন তো ব্রহ্মবান্ধব। C.R. দাসের প্ল্যানচেট করার অভ্যেস ছিল। নারায়ণ পত্রিকার সম্পাদক ছিলেন, ব্যারিস্টার অত বড়, এবং প্ল্যানচেট করতেন। তিনি ব্রহ্মবান্ধবকে প্ল্যানচেটে নিয়ে এসেছিলেন। ব্রহ্মবান্ধব মিডিয়ামের মাধ্যমে লিখে দিলেন যে আলিপুর বোমার মামলাটা নেওয়ার জন্যে। C.R. দাসের লেখা আছে, জানেন। কিন্তু মিডিয়াম কেটে গেল। সেদিন বাড়িতে অনেক অতিথি অভ্যাগত, বেলতলার বাড়িতে, এখন যেটা সেবা সদন, এটা তো C.R. দাসের বাড়ি ছিল। তো সেই বাড়িতে বন্ধুবান্ধব চলে এলো, খুব মানে খানা পিনায় অভ্যস্ত ছিলেন। তো লেখা হচ্ছে যে ওই বেলতলা রোডের বাড়িতে, মানে সেবা সদনের যে বাড়িটা, ওখানে এমন খেয়ে তারা হাসতেন, যোগুবাজার থেকে শোনা যেত। এবং অত্যন্ত বাবু ছিলেন। তো তিনি খুব চিন্তা করছেন যে কেটে গেল মিডিয়ামের সঙ্গে কেটে গেল, আত্মযোগাযোগ হলো না। পরের দিন সকালে কৃষ্ণকুমার মিত্র গিয়ে হাজির। যে ব্যোমকেশ চক্রবর্তী, মানে স্নেহাংশুকান্ত আচার্য ছিলেন অ্যাডভোকেট জেনারেল, তার দাদু, মার বাবা, তিনি ফাইল ফেরত দিয়ে দিয়েছেন, কারণ বিপ্লবীরা টাকা দিতে পারছেন না। এবং টাকা দিতে পারছেন না যদি C.R. দাস এই মামলাটা নেন। এখন C.R. দাস তো ব্যারিস্টাররা কখনো অ্যাটর্নি ফার্ম ছাড়া মামলা নিতে পারে না। কিন্তু কেন নিয়েছিলেন? মামলাটা শনিবার হবে বলে। যদিও শনিবার এই আসেন না, তার গাড়ির চালক আসে না, কিন্তু আলিপুর কোর্ট বাড়ি থেকে হেঁটে যেতে পারবেন। আর এই মামলার যে মূল আসামি, তার সঙ্গে তার কেমব্রিজে দেখা হয়েছিল। এই কনসিডারেশনে মামলা নিয়েছিলেন এই ব্রহ্মবান্ধবের জন্য। ব্রহ্মবান্ধব বলেছিলেন প্ল্যানচেটে এসে যে তুমি আলিপুর বোমার মামলাটা নাও। এবং সেই মামলাটা কি, দেখুন মামলা শেষ হচ্ছে। C.R. দাস এই মামলায় বলেছিলেন কি অরবিন্দ সম্বন্ধে, লং আফটার দিস অ্যাজিটেশন ইজ হাস্ট ইন সাইলেন্স, লং আফটার দিস টার্ময়েল এন্ডস, হি উইল বি রিগার্ডেড অ্যাজ এ প্রফেট অফ পেট্রিয়টিজম, এ পোয়েট অফ ন্যাশনালিজম অ্যান্ড এ লাভার অফ হিউম্যানিটি। এই যে একটি মানুষকে মূল্যায়ন, সেই আবার স্বামীজি। কেন স্বামীজি ব্রহ্মবান্ধবকে জাগিয়ে তুলেছিলেন, উস্কে দিয়েছিলেন। স্বামীজি শ্রী অরবিন্দকে জেলের মধ্যে কর্মযোগের কথা বলেছেন। এবং যে কৃষ্ণকুমার মিত্র এলেন, তারও একটা ইতিহাস আছে বিবেকানন্দের সঙ্গে। কৃষ্ণকুমার মিত্র এবং লীলাবতী রাজনারায়ণ বসুর মেয়ে ছিলেন, হ্যাঁ, মানে অরবিন্দের মাসিমা। তাঁর বিয়েতে স্বামীজি গান গেয়েছিলেন, এবং সে বিয়ের জন্য গানকে লিখেছিলেন রবীন্দ্রনাথ। এবং জোড়াসাঁকোর বাড়িতে তিনি পিয়ানো বাজিয়ে গানের সুর তুলে দিতেন। কে লিড সিঙ্গার ছিলেন? নরেন্দ্রনাথ দত্ত। সাথে কে ছিলেন? সুন্দরী মোহন দাস, কেদারনাথ চট্টোপাধ্যায়, অন্ধচুনিলাল। তত্ত্ববোধিনী পত্রিকা লীলাবতী লিখলেন, নরেনবাবু সেদিন চমৎকার গান গেয়েছিলেন। ঘুরিয়ে ফিরিয়ে সেই স্বামীজিতে আমরা চলে আসছি, আমরা এরপরে আমার ইচ্ছে যে স্বামীজির বন্ধু বান্ধবের সম্বন্ধে, আপনি এই দুজনের নাম করলাম, তাদের সম্বন্ধে বলতে গিয়ে এমন একখানা আমাদের কি বলবো যে তথ্য দিলেন, বা সেই উত্তেজনাপূর্ণ, আমার সেই এখনো গায়ে কাঁটা দিচ্ছে সব শুনে। আশা করছি আমাদের ভবিষ্যৎ পডকাস্ট সেশনে স্বামীজির এরকম অনেক উল্লেখযোগ্য বন্ধু বান্ধব এবং তাদের কি কি কন্ট্রিবিউশন আছে নিশ্চয়ই সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকে এই অবধি থাক। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন। কিরম লাগলো জানিয়ে আমাদের বাধিত করুন।